হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পাঁচের পাঠশালা। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের বায়োলজি ক্লাস নিয়ে। এর আগের দিন আমরা সেল স্টার্ট করেছিলাম, সেলের ইন্ট্রোডাকশন দিয়েছি, আর আজকে হচ্ছে আমাদের সেলের সেকেন্ড পার্ট। এর আগের দিন যারা ক্লাসটি দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আগের দিন আমরা কী কী টপিক আলোচনা করেছিলাম। সেখানে ছিল সেল, সেল কী সেটা আমরা জেনেছিলাম। তারপর হচ্ছে সেলের টাইপস, সেল কত প্রকার হয়, সেল থিওরি, তারপর হচ্ছে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। এই বিষয়টা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই আগের দিনের ক্লাসটি দেখে নেবে। এখন আগের দিন আমরা আলোচনা করেছিলাম সেলটা অ্যাকচুয়ালি কী ছিল, যে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম, মানে প্রত্যেকটা জীবের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে সেলকে আমরা দুভাগে ভাগ করতে পেরেছিলাম। সংখ্যা অনুযায়ী ছিল ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার, যেটা হচ্ছে এককোষী আর বহুকোষী। আর গঠন অনুযায়ী ছিল দু প্রকার, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। এরপরে ছিল সেল থিওরি দিয়েছিল পিকেনিস লেইডেন এবং সোয়ান 1838। এরপর ছিল প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল। তোমরা অবশ্যই যারা দেখোনি তার আগের দিনের ক্লাসটি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে স্ট্রাকচার অফ সেল, মানে কোষের বিভিন্ন গঠন, মানে একটা কোষ ঠিক কী কী জিনিস দিয়ে গঠিত হয় সেই পয়েন্টগুলো হচ্ছে আজকে আমাদের টপিকের মূল বিষয়। তাহলে স্ট্রাকচার অফ সেলের মধ্যে আমাদের সবার প্রথমেই আসে যে টপিকটি, সেটি হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল মানে হচ্ছে কোষ পর্দা। সেল ওয়াল বা কোষ পর্দা, সেল ওয়াল বা কোষ পর্দা সেটা কোথায় থাকে? প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল। প্রত্যেকটি উদ্ভিদ কোষে আমরা সেল ওয়াল দেখতে পাই। আর সেই সেল ওয়ালটা কী ধরনের থাকে? সেটা থাকে মেইনলি নন লিভিং আর হচ্ছে পারমিয়েবল। নন লিভিং মানে হচ্ছে যে সেল ওয়ালটা সেটা কোনো সজীব জিনিস না, সেটা একটা মৃত জিনিস। আর এটা হচ্ছে ভেদ্য একটা পর্দা, মানে এর মধ্যে দিয়ে, ভেদ্য বলতে আমরা কি বুঝি, এর ভেতর দিয়ে যে কোনো জিনিসই ভেদ করে যেতে পারে, সেটা হচ্ছে পারমিয়েবল বা ভেদ্য। তাহলে সেল ওয়ালটা কোথায় দেখা যায়? প্রত্যেকটি উদ্ভিদ কোষে সেল ওয়াল আমরা দেখতে পাই। আর এটা হচ্ছে নন লিভিং এবং পারমিয়েবল, মানে মৃত এবং ভেদ্য। এই সেল ওয়ালটা কি জিনিস দিয়ে তৈরি হয়? এই সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ অর কাইটিন। এই দুটো জিনিস দিয়ে আমাদের সেল ওয়াল গঠিত হয়। কি কি দুটো জিনিসের নাম? সেলুলোজ আর এদিকে হচ্ছে কাইটিন। সেলুলোজের কাইটিন দিয়ে গঠিত হয়, কিন্তু তার মধ্যে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সেল ওয়ালটা থাকে, সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ইজ মেড আপ উইথ পেপটাইডোগ্লাইকান। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষার কোশ্চেন সবসময় বেশিরভাগ এক্সেপশন জায়গাগুলো থেকেই আসে। আর সেটাই আমাদের মাথায় রাখতে হবে যে সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ আর কাইটিন, বাট সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ইজ মেড আপ উইথ পেপটাইডোগ্লাইকান। ঠিক আছে, পেপটাইডোগ্লাইকান। আর তাহলে আমাদের সেল ওয়ালটা নিয়ে আলোচনা করছি। সেল ওয়ালটা কোষের কোন কাজে সাহায্য করে? সেল ওয়াল গিভস দ্য রিজিডিটি অফ দ্য সেল অ্যান্ড শেপ অফ দ্য সেল। এই যে সেল ওয়ালটি আছে, সেই সেল ওয়ালটি হচ্ছে কোষের অনমনীয়তা। নমনীয় মানে হচ্ছে যে জিনিসটাকে আমরা মানে নাড়াচাড়া করে, যেমন প্লাস্টিকের জিনিসকে আমরা কখনো নাড়াচাড়া করে মানে ওটার নর্মালি যে শেপটা থাকে সেই শেপটা থেকে অন্যরকম শেপ দিতে পারি, সেটা হচ্ছে নমনীয়। আর এটা হচ্ছে রিজিডিটি, মানে অনমনীয়, মানে আমরা চাইলেও ওটার যে শেপ আছে সেই শেপেই ওটা থাকবে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, সেটাই হচ্ছে আমাদের রিজিডিটি। আর শেপ অফ দ্য সেল মানে কোষের গঠনটাকে তৈরি করে। আজকে আমাদের যে কোনো জিনিসের বাইরের পর্দাটা যেরকম হবে সেই জিনিসটার গঠনটা তো সেরকমই হবে। যেহেতু এটা রিজিডিটি, এটার কোনো আকারটার কোনো পরিবর্তন হয় না, সেজন্য এটা কোষের শেপ দিয়ে থাকে, মানে কোষের আকার কী রকম হবে সেটা নির্ধারণ করে থাকে। এছাড়া সেল ওয়াল হচ্ছে কোষকে বিভিন্ন রকম বাইরের আঘাতজনিত অবস্থা থেকে রক্ষা করে থাকে, সেলকে বিভিন্নভাবে প্রোটেক্ট করে থাকে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে সেল ওয়ালের মেইন পয়েন্টগুলো, যে প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল, নন লিভিং আর হচ্ছে পারমিয়েবল, মেড আপ উইথ সেলুলোজ অর কাইটিন। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান দিয়ে সেল ওয়ালটা তৈরি হয়। আর সেল ওয়াল হচ্ছে কোষের রিজিডিটি আর শেপ অফ দ্য সেল দিয়ে থাকে। এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সেল মেমব্রেন। এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের সেল মেমব্রেন।
সেল মেমব্রেন হচ্ছে আউটার কভারিং অফ অ্যানিমাল সেল। আউটার কভারিং অফ অ্যানিমাল সেল মানে প্রাণীদের কোষের সবচাইতে বাইরের পর্দা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। যেমন এটা যদি আমাদের প্রাণীদের কোষ হয়, এটার যে সবচেয়ে বাইরের লেয়ারটা সেটাই হচ্ছে আমাদের সেল মেমব্রেন, সেটাকে আমরা বলে থাকি সেল মেমব্রেন। এটাকে যদি আমরা একটা প্রাণীদের কোষ ধরে থাকি, তার সবচাইতে বাইরের পর্দা সেল মেমব্রেন হচ্ছে প্রাণীদের কোষের সবচাইতে বাইরের পর্দা। বাট ইন প্ল্যান্ট সেল উইদিন দ্য সেল ওয়াল, আমরা যে একটু আগে সেল ওয়ালটা নিয়ে আলোচনা করলাম, সেখানে সাপোজ এটা ছিল আমাদের সেল ওয়াল, এই সেল মেমব্রেনটা এই সেল ওয়ালের ভেতরেই থাকে, সেল ওয়ালের ভেতরেই থাকে, আর তার ভেতরে থাকে সাইটোপ্লাজম, তার ভিতরে কোষ। এটা হচ্ছে আমাদের কোষ, আর তার বাইরেই হচ্ছে আমাদের সেল মেমব্রেন। বাট ইন প্ল্যান্ট সেলের সবচাইতে বাইরের ওয়াল হচ্ছে আমাদের সেল ওয়াল, তারপরে থাকে হচ্ছে কি আমাদের সেল মেমব্রেন, তারপরে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের স্তর থাকে। বোঝা গেল? প্রাণীদের ক্ষেত্রে সবচাইতে বাইরের লেয়ার হচ্ছে আমাদের সেল মেমব্রেন, বাট উদ্ভিদের ক্ষেত্রে সবচাইতে কোষের সবচাইতে বাইরের লেয়ার হচ্ছে সেল ওয়াল। আর সেল মেমব্রেনটা উদ্ভিদের ক্ষেত্রে এই সেল ওয়ালের ভেতরেই থাকে। উদ্ভিদের ক্ষেত্রে সেল মেমব্রেনটা সেল ওয়ালের ভেতরেই থাকে, সেটা বলছে ইন প্ল্যান্ট সেল উইদিন দ্য সেল ওয়াল, সেল ওয়ালের ভেতরে থাকে, উইদিন দ্য সেল ওয়াল। আমরা একটু আগে দেখলাম যে সেল ওয়াল ওয়াজ মেড আপ উইথ সেলুলোজ অর কাইটিন, বাট এখানে মেড আপ উইথ ফসফোলিপিড মলিকিউলস। আর সেল ওয়ালটা কি দিয়ে গঠিত ছিল? সেল ওয়াল ওয়াজ মেড আপ উইথ সেলুলোজ আর কাইটিন, আর এখানে হচ্ছে ফসফোলিপিড আর মলিকিউলস। সবসময় পড়ার সময় আমরা যদি প্রত্যেকটা জিনিসের একটার সাথে আরেকটার পার্থক্য ডিফারেন্সিয়েট করে পড়ি, তাহলে আমাদের পড়তে অনেক বেশি সুবিধা হয়, আর সেটা আমাদের মনেও থাকে সবসময়। যেটা পড়ছি সেটা তো পড়ছি, বাট আগে আমরা যেটা পড়ে আসলাম সেটার সাথে আমাদের এটার একটা পার্থক্য ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো। আমরা যেমন সেল ওয়ালের সময় পড়েছিলাম, সেল ওয়ালটা নন লিভিং ছিল, পারমিয়েবল ছিল, বাট এক্ষেত্রে সেল মেমব্রেন এটা কিন্তু লিভিং। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু লিভিং, বাট সেল ওয়াল ছিল নন লিভিং মানে মৃত, আর এটা সেল মেমব্রেনটা সজীব। ওটাও পারমিয়েবল ছিল, এটাও পারমিয়েবল, এখানে কোনো পার্থক্য নেই। এটা ইলাস্টিক মানে রবারের মতো। এটাকে আমরা যদি সাপোজ জিনিসটা এরকম, আমরা যদি টেনে এটাকে এরকম করতে চাই, সেটাও সেরকম হবে। বাট সেল ওয়াল যেটা ছিল সেটা কিন্তু রিজিডিটি ছিল, অনমনীয়, আর এটা হচ্ছে ইলাস্টিক মানে নমনীয়। আমরা এটা চাইলে এটাকে শেপটা কিছুটা টেনে টেনে পরিবর্তন করতে পারবো, বাট সেল ওয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা করতে পারতাম না। আর থিন স্ট্রাকচার, তাহলে এটা হচ্ছে নন লিভিং পারমিয়েবল ইলাস্টিক থিন স্ট্রাকচার। এটা হচ্ছে একটি পাতলা, ভেদ্য, সজীব এবং নমনীয় বস্তু। এই সেল মেমব্রেনটাকে অলসো নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন। সেল ওয়াল ইজ অলসো নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন। সেল ওয়ালটাকে প্লাজমা মেমব্রেনও বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, কোনো বিভিন্ন জায়গায় সেল মেমব্রেনের পরিবর্তে প্লাজমা মেমব্রেন ওয়ার্ডটা ইউজ করা হয়, বাট এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন একই জিনিস, একটা জিনিসকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম সেল ওয়াল আর সেল মেমব্রেন। এখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার, সেটার প্রথমটা হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেল অর্গানেলস, যেগুলো কিনা প্রত্যেকটাই ইউক্যারিওটিক সেলের মধ্যে দেখা যায়। যখন আমরা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের ডিফারেন্সিয়েট করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের সেল অর্গানেলস আছে যেগুলো কিনা ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায়, প্রোক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায় না। এগুলো হচ্ছে ঠিক সেরকম, যেগুলো কিনা প্রত্যেকটা ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায়, প্রোক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায় না সেল অর্গানেলসগুলো। তাহলে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এমন একটি স্ট্রাকচার যেটা কিনা টিউবুলের মতো নেটওয়ার্ক গঠন করে সাইটোপ্লাজমের মধ্যে সজ্জিত থাকে। সেটা এখানে বলছে মেমব্রেনাস নেটওয়ার্ক অফ টিবিউলস, কাইন্ড অফ এ ধরনের একটা স্ট্রাকচার ওখানে দেখতে পাওয়া যায়, যেটা কিনা সুতোর মতো মেমব্রেনের মতো গঠিত হতে 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 একটা স্ট্রাকচার গঠন করে, সেটাকে বলা হয় মেমব্রেনাস নেটওয়ার্ক অফ টিবিউলস লাইক স্ট্রাকচার, যেটা পাওয়া যায় ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম। Membranous network of tubules-like structure found in cytoplasm is called endoplasmic reticulum. একদম জাস্ট এখান থেকে শুরু করে এটা একটা ডেফিনেশন। Membranous network of tubules-like structure found in a cytoplasm is called endoplasmic reticulum. আবার
কি বলেছে তাহলে, মেমব্রেনাস নেটওয়ার্ক অফ টিউবুলস লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে কোষের যে জলীয় মতো যে অংশটা, সেটাই হচ্ছে কোষের সাইটোপ্লাজম, মানে যেখানে প্রত্যেকটা সেল অর্গানেল সজ্জিত থাকে। সেল মেমব্রেনের ভেতরে সাইটোপ্লাজমটা থাকে, যেটা একটা জেলির মতো তরল পদার্থ, সেখানেই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সজ্জিত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম attached with the nucleus on one side and other side it is joined with plasma membrane. প্লাজমা মেমব্রেন মানে একটু আগে আমরা আলোচনা করলাম কি ছিল প্লাজমা মেমব্রেনের নামটা, সেল মেমব্রেন, সেটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এক সাইডে হচ্ছে নিউক্লিয়াসের সাথে লেগে থাকে, আর এক সাইডে হচ্ছে প্লাজমা মেমব্রেনের সাথে লেগে থাকে, মানে দুটো দিক এর দুটো সেল অর্গানের সাথে অ্যাটাচড হয়ে থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাটাচড উইথ দ্য নিউক্লিয়াস অন ওয়ান সাইড and the other side it is joined with plasma membrane। দুটো, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এখন এই এন্ডোপ্লাজমিকটা কোন কাজে সহায়তা করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম helps in the distribution of materials, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্রের কোষের মধ্যে প্রবাহ প্রদান করে থাকেন, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমাদের শরীরে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলো প্রত্যেকটা কোষের প্রত্যেকটা সেল অর্গানের মধ্যে প্রদান করে থাকে হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়ার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। Endoplasmic reticulum often shows ribosomes attached with its outer surface is called rough endoplasmic reticulum। মানে মেইনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু প্রকারের হয়, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেইনলি দু প্রকারের হয়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের পর্দাতে কিছু রাইবোজোম লেগে থাকে, সেটা হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যেখানে কোনো রাইবোজোম থাকে না, তার মানে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে মসৃণ। আর রাফ মানে হচ্ছে খসখসে, যেটা মসৃণ নয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যদি কোশ্চেন আসে যে রাইবোজোমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি আমরা কি কখনো রাইবোজোম দেখতে পারি, তাহলে সেটা অবশ্যই অ্যান্সার হবে ইয়েস, কারণ কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা বাইরের সারফেসে রাইবোজোম দেখতে পাই। এখন এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, যেটা কিনা রাইবোজোম থাকে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, কারণ আমরা জানি রাইবোজোম মানেই হচ্ছে যেটা প্রোটিন সংশ্লেষে সহায়তা করবে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেভাবেই প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোর সংশ্লেষে সহায়তা করে, ঠিক আছে। বুঝতে পারছো নিশ্চয়ই। আর কারোর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা সেই টপিক নিয়ে আবার আলোচনা করব। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে গলগি বডিস। আমরা এখন গলগি বডিস আলোচনা করব। তাহলে এখন হচ্ছে গলগি বডিস বাংলাতে বলে গলগি বস্তু, নাম তো তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো। এই গলগি বডিস ফার্স্ট ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট ক্যামিলিও গলগি নামে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি সর্বপ্রথম এই গলগি বডিসটা আবিষ্কার করেন। সেটা ছিল 1838। এটা অনেক সময় পরীক্ষাতে বিজ্ঞানীর নামটা জিজ্ঞেস করে, বিশেষ করে গলগি বডিসেরটা ক্যামিলিও গলগি। সেই ক্যামিলিও গলগি থেকেই গলগি বডিস হয়েছে 1838। এই গলগি বডিসটা অ্যাকচুয়ালি কি? গলগি বডিসটা হচ্ছে মেড আপ অফ কিছু গ্রুপ টিউবস, ভেসিকেলস এবং ভ্যাকিউলস, এগুলো দিয়ে গলগি বডিসটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে। ইন প্ল্যান্টস ইট ইজ মোর ইন নাম্বার। প্রাণীদের ক্ষেত্রে নর্মালি গলগি বডিসটা যতটা সংখ্যায় থাকে, উদ্ভিদের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি থাকে প্রাণীদের তুলনায়। সেই জন্য সেটাই বলেছে এখানে, ইন প্ল্যান্টস ইট ইজ মোর ইন নাম্বার। আর প্রাণীদের ক্ষেত্রে এটাকে যেমন লাইসোজোম বলা হয় থাকে, ঠিক সেভাবে উদ্ভিদের ক্ষেত্রে এটার অন্য একটা নাম আছে, সেটাকে বলা হয় ডিকটিওজোম, ঠিক আছে। প্রাণীদের ক্ষেত্রে লাইসোজোম, বাট উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে বলা হয় থেকে ডিকটিওজোম। এটা মনে রাখতে হবে, ডিকটিওজোম অনেকটা একই রকম নাম। It works as storage, processing and packaging of
মেটেরিয়াল। এটা হচ্ছে আমাদের স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং অফ মেটেরিয়াল, বিভিন্ন ধরনের বস্তুর সংরক্ষণে এবং সেগুলোর প্রসেসিংয়ে এটা গলগি বডিস হেল্প করে থাকে। গলগি বডিস ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট অফ ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিনস অ্যান্ড গ্লাইকোলিপিডস। ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট অফ ফর্মেশন, মানে গলগি বস্তুতে প্রচুর পরিমাণে গ্লাইকোপ্রোটিনস এবং গ্লাইকোলিপিডস উৎপন্ন হয়। ফর্মেশন মানে হচ্ছে উৎপন্ন, ঠিক আছে? ফর্মেশন মানে হচ্ছে উৎপন্ন। গলগি বডিস ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট অফ ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিনস। এখানে গ্লাইকোপ্রোটিনস উৎপন্ন হয় আর হচ্ছে গ্লাইকোলিপিডস উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে গলগি বডিস ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট ক্যামিলিও গলগি ইন 1838, made up of group of tubes, vesicles and vacuoles. In plants it is more in number and it is called dictyosome. It work as storage, processing and packaging of material. এটা বিভিন্ন ধরনের স্টোরেজ, প্রসেসিং এবং প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে থাকে। গলগি বডিস ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট অফ ফর্মেশন অফ গ্লাইকোলিপিডস অ্যান্ড গ্লাইকোপ্রোটিনস। ঠিক আছে? গলগি বডিস ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট অফ ফর্মেশন অফ গ্লাইকোলিপিডস অ্যান্ড গ্লাইকোপ্রোটিনস অ্যান্ড গ্লাইকোলিপিডস। আর এখন হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক, আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করবো, সেটা হচ্ছে লাইসোজোম। তাহলে এখন হচ্ছে আমাদের লাইসোজোম। আমরা কি কি সেল অর্গানের আলোচনা করলাম আজকে? ফার্স্টে ছিল হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে আমরা করলাম গলগি বডিস, এখন হচ্ছে আমাদের লাইসোজোম। লাইসোজোম হচ্ছে এমন একটি সেল অর্গান যেটা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। সিঙ্গেল, ঠিক আছে? সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। আর মোটামুটি সবগুলি কিন্তু ডাবল মেমব্রেন বাউন্ড থাকে, মানে দ্বিপর্দা বিশিষ্ট। বাট লাইসোজোম এমন একটা, সেটা হচ্ছে এক পর্দা বিশিষ্ট একটি সেল অর্গানেল। সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, ভেসিকুলার স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট হাইড্রোলাইটিক এনজাইমস, এবং বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক উৎসেচক সংগ্রহ করে থাকে। মানে এই লাইসোজোমের মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচক মানে যেগুলো বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করে, সেই ধরনের এক ধরনের উৎসেচক যেটা কিনা লাইসোজোম তাদের নিজেদের কোষের মধ্যে সংগ্রহ করে থাকে। এখন এই লাইসোজোমকে আমরা সবাই জানি, লাইসোজোম ইজ নোন অ্যাজ এ সুইসাইডাল ব্যাগ। বাংলাতে বলা হয়ে থাকে আত্মঘাতী থলি। অবশ্যই নিশ্চয়ই তোমরা নামটা শুনেছো, সেটা এই লাইসোজোমকে বলা থাকে। লাইসোজোম ইজ নোন অ্যাজ এ সুইসাইডাল ব্যাগ। এখন এই সুইসাইডাল ব্যাগটা লাইসোজোমকে কেন বলা হয়ে থাকে? এই যে আমি এখানে বললাম যে লাইসোজোম কন্টেন্স হাইড্রোলাইটিক এনজাইমস, এটা প্রচুর পরিমাণে, মানে যে প্রাণী থাকুক না কেন সেই প্রাণীর লাইসোজোমের মধ্যে প্রচুর পরিমাণে হিউজ নাম্বারে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এখন এই লাইসোজোমের আকারটা মেনলি এই যে টিউবের আকার এইভাবে থাকে। এখন এই যে টিউবগুলো, সেই টিউবসের জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে হাইড্রোলাইটিক এনজাইমস দিয়ে পূর্ণ থাকে, মানে ভর্তি হয়ে থাকে। এখন এই হাইড্রোলাইটিক এনজাইমসগুলোর মধ্যে এমন ক্যাপাবিলিটি আছে যেগুলো কিনা যে কোনো বায়োমলিকিউলসগুলোকেও ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে কোনো খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে এখান থেকে। সেই জন্য এই লাইসোজোমকে বলা হয়ে থাকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা যে কেন এটাকে সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে। তাহলে আজকে আমাদের টপিক এ পর্যন্তই ছিল। আমরা আজকে সবার প্রথমে আলোচনা করলাম সেল ওয়াল, তারপরে ছিল আমাদের সেল মেমব্রেন, তারপরে সেল অর্গানেলসগুলো। সেল অর্গানেলসগুলোর মধ্যে আমাদের আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিস, আর এখন হচ্ছে লাইসোজোম। তোমরা অবশ্যই জানাও যে কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি। আর কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমরা নেক্সট দিন সেটা নিয়ে আলোচনা করতে পারবো। আর আগের দিনের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আগের দিনের ক্লাসটি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটি বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। এর পরের দিন আমাদের বাকি যে সেল অর্গানেলসগুলো আছে সেটা নিয়ে আমরা নেক্সট দিন আবার আলোচনা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।